ওকে, আমরা আজকে যে টপিক গুলো পড়ছি দেখো ভাইয়া, এক নম্বরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। বলো স্যার এই টপিক কারা কারা পড়বে? শুনো, সবকিছু কমন করে পড়লে তো আসলে হবে না। আমি তাও তোমাদেরকে প্রতিদিন কিন্তু বলে দিই কোন টপিকটা কাদের জন্য প্রয়োজন। লাইক অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা আমাদের মেডিকেলের জন্য প্রয়োজন হয় না, মানে মেডিকেলে কখনোই প্রশ্ন আসে না। এই টপিকটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, এই টপিকটা থেকে চট্টগ্রামে রেগুলার প্রশ্ন দেখা যায়, এই টপিকটা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন দেখা যায়। প্যারালেলিজম এবং রিএনডিসির খুব সোজা সহজ টপিক, খুব কম প্রশ্ন আসতে দেখা যায়, বাট সহজে বুঝবো আমরা। এবং পজিটিভ ভার্ব টপিকটা ভাইয়া সবার জন্য ম্যান্ডেটরি। আমাদের মেডিকেলে সম্ভবত কখনো আসে নাই, বাট আসার মতো একটা টপিক। এবং পজিটিভ ভার্ব থেকে ঢাবি বলো, রাবি বলো, চবি বলো, জাবি বলো, বিবি বলো, গুচ্ছ বলো, সব জায়গায় আসে। তাহলে আমরা আজকে টপিক যেগুলো দেখছি তার মাঝে 1 এবং 4 এই দুটো টপিক বেশি ইম্পর্টেন্ট, আর প্যারালেলিজম রিডান্ডেন্সি খুব সোজা সোজা টপিক, প্রশ্ন খুব কম দেখা গেছে। তার মানে তোমরা অ্যাটেনশন দিও আমাকে, হ্যাঁ, লসে করবা না কেউই। ওকে, তাহলে আমি শুরুতে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা নিয়ে কাজ করি। এটা খুব সোজা জিনিস, অনেক প্যাসেজ, যদিও আমাদের বইগুলো ধরে যখন পড়বা তখন মনে হবে। আশা করছি আমার কথা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এক পৃষ্ঠা তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বুঝিয়ে দিব। আমি তার আগে একটু বাংলায় বলি, শোনো। এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট জিনিসটা কি? অ্যাফার্মেটিভ মানে হা বোধক, অ্যাফার্মেটিভ মানে হা বোধক, এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। মানে হা বোধক চুক্তি বা হা বোধক কি? সম্মতি। হা বোধক চুক্তি বা হা বোধক সম্মতি। জিনিসটা কি? আমি বললাম ধরো আমি ভাত খাই, আমি ভাত খাই। এখন অন্য একজন বলছে আমার সাথে, আমার ধরো ছোট বোন, ও বলছে আমিও। কি বলছে? আমিও। আচ্ছা, আমি ব্যাপারটা এইভাবে বলি, আমি ভাত খাই এবং সেও ভাত খায়, মানে সে বলছে আমিও ভাত খাই, তখন আমি বলছি আমি ভাত খাই এবং সেও ভাত খায়। এই কথাটার চেয়ে এই কথাটা ভালো কিনা আমাকে বলবা। আমি ভাত খাই এবং সেও, কোন কথাটা ভালো লাগে তোমাদের কাছে? 1 নম্বর বাক্য হলো আমি ভাত খাই এবং সেও ভাত খায়। 2 নম্বর পয়েন্ট, আমি ভাত খাই এবং সেও, কোনটা তোমার কাছে ভালো লাগে? তোমার কাছে হয়তো প্রথমটা ভালো লাগতে পারে, স্যার আমি ভাত খাই এবং সেও ভাত খায়, এটা ভালো লাগতে পারে। আবার আমি ভাত খাই এবং সেও, এটা কেন যেন ভালো লাগে না মনে হইতে পারে। মূল পয়েন্ট হলো বাংলায় তোমার কাছে ভালো লাগুক বা না লাগুক, ইংলিশে কিন্তু সেকেন্ডটা ভালো লাগবে। ইংলিশের একটা প্যাটার্নই হলো একই কথা একই বাক্যে দুবার বলা হয় না ভাইয়া, একটু রেডিউস করা হয়, ছোট্ট করা হয়। এটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ইয়েস, ইংলিশে একই জিনিস একই সেন্টেন্সে রিপিট করা হয় না। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলো হাবোধক সম্মতি। তেমনটা কেমন হয় আমরা দেখি। দেখো আমি লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ বাক্য, আমরা বুঝতে পারছি। এন্ড এবং এবং সেও ভাত খায় কথা বলতে যাচ্ছি, সেও ভাত খায় এই কথাটা আমরা বলতে গেলে কিন্তু আমরা ওই যে ইট ভাতটা ব্যবহার করবো না, রাইস ভাতটাও ব্যবহার করবো না, রাইস ওয়ার্ডটাও ব্যবহার করবো না। তাহলে এই বাক্যের অর্থ হলো আমি ভাত খাই এবং সেও। তাহলে কিভাবে আমরা ব্যবহার করবো? দুটো সূত্র আছে তোমাদের জন্য, একটা হলো সেট, সেট, একটা হলো কি সস। সেট অথবা কি সস, সেট অথবা সস। এখন আসো, সেট মানে কি? লিখে রেখেছি, সেট মানে হলো এসতে সাবজেক্ট, এতে অক্সিলারি, আর টিতে টু। কখনো 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 তোমরা অলসো দেখবা, বাট মোস্টলি আমরা টু দিয়ে প্রশ্ন যত আসছে সব পাবো। তাহলে সেট সূত্রটার মানে কি? সাবজেক্ট অক্সিলারি টু, সাবজেক্ট অক্সিলারি টু, অথবা সস, সস দিয়ে করা যেতে পারে, সো অক্সিলারি সাবজেক্ট। দেখো তো, এই সেট সস সূত্রে একটা কমন বিষয় আছে। কমন বিষয়টা কি? বাক্যের মাঝ, বাক্যের কি মাঝ বরাবর অক্সিলারি আছে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, যদি স্যাট দিয়ে সূত্রটা হয়, মানে স্যাট দিয়ে যদি আমরা এফআরবি এগ্রিমেন্ট করি, তখন একবার ঠুটা শেষে আছে, ঠুটা কোথায় আছে? শেষে আছে। অন্যদিকে সস দিয়ে যখন আমরা মানে এফআরবি এগ্রিমেন্ট করবো, তখন দেখবো ঠুটা শুরুতেই আছে। ফর এক্সাম্পল, আই ট্রেস, আমি ভাত খাই, এবং সেও, আমি সেও ভাত খাই, কথা সে ভাত খাই এটা না বলে বলছি সেও। তাহলে আমরা সেট দিয়ে যদি অঙ্ক করি, আগে দেখো তো, সাবজেক্ট সি লিখলাম, তারপর ডাজ লিখলাম, তারপর টু লিখলাম। তুমি বলবো স্যার সি লিখছেন কেন ভাইয়া? আমি এমনি একটা সাবজেক্ট লিখছি ইচ্ছে মতো, পরীক্ষায় যখন আসবে আমাদের সাবজেক্টটা লিখাই থাকবে মোস্টলি, আমি দেখাবো তোমাদেরকে। সেটা আমি এমনি ইচ্ছা মতো লিখছি। এখন বলবো স্যার ডাজ লিখছেন কেন? ডাজ লিখছি কেন তোমরা ট্যাগ কোশ্চেন যখন পড়বা আমার সাথে, এটা আরো ক্লিয়ার হবে, এটা জানো বটে তোমরা। সেটা কি? দেখো ডাজ লিখার কারণ হলো ভাইয়া আমাদের এখানে মূল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব ইট। তার মানে প্রিন্সিপাল ভার্ব যদি আমরা আমাদের থাকে, তখন আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, অথবা আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের কাজটাই করি, আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। বাক্যে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। ডু ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড পাস্ট টেন্সে। ডাজটা বসাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্টটা বসে। লাইক আমরা এখানে ইট পেলাম, ফলে আমরা এখানে ডু ডাজ লিখবো, যেহেতু সি পেলাম ফলে ডাজ লিখলাম। এরপর দেখো আমি টু লিখে দিলাম, সি ডাজ টু, মানে সেট দিয়ে কাজ শেষ। সহজ দিয়ে করতে পারি, দেখো সো লিখলাম, ডাজ লিখলাম, সি লিখলাম। সি যেহেতু লিখছি এই জন্য ডাজ লিখছি, যদি এখানে সি না লিখে অন্য কিছু লিখতাম, উই লিখতাম, তাহলে ডু লিখতাম। এবার এরপরটা আসো, একই কথা একই ক্যাটাগরি সেন্টেন্স বলছি। দেখো আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এন্ড শি ইজ টু লিখছি কেন? বুঝতে পারছো? এখানে আমাদের ভার্ব কিন্তু এম, এখানে প্রিন্সিপাল ভার্ব নেই, মানে আমাদের
অক্সিলি ভার্বটা যদি প্রিন্সিপাল ভার্ব আকারে আসে অথবা অক্সিলি ভার্বেই থাকে মানে এমিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এরকম থাকে, তাহলে এগুলো দিয়েই আমরা সেট সসের কাজটা করে ফেলতে হবে, যেমনটা আমরা ট্যাগ কোশ্চেনে করি। তাহলে দেখো সি লিখলাম, আমি ইচ্ছে মতো এটা লিখলাম, মূল পরীক্ষায় দেখবা সাবজেক্ট লিখাই থাকবে ইজ লিখলাম, সি এর সাথে ইজ বসে, তারপর টু লিখলাম, এই যে সেট এর সূত্র। সস দিয়ে করতে পারি কি সো ইজ সি। প্রেজেন্ট টেন্সে লিখেছি, এবার পাস্ট টেন্সে আসো ভাইয়া, তোমরা না বুঝলে কিন্তু আমি না বুঝে যাবো না, টেনশন নিও না কেউ। সেট সস পাস্ট টেন্স লিখেছি, দেখো আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম এবং সেও, তাহলে সে লিখলাম ইচ্ছে মতো। দেখো অক্সিলারি লিখলাম ডিড, কেন ডিড লিখলাম, পাস্ট টেন্সে ডিড আছে ভাইয়া, এইট আছে, আমরা জানি প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু ডাজ ডিড লিখি, পাস্ট টেন্সে ডিড লিখলাম, শেষ। সো ডিড শি ডিড টু অথবা সো ডিড শি। যদি সস দিক, এবার যদি আমি অক্সিলারি দিয়ে করি, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র এবং সেও, তাহলে সে লিখলাম ইচ্ছে মতো একটা সাবজেক্ট ওয়াজ লিখলাম, কারণ সেই সাথে ওয়াজ বসে, এই পাশে ওয়াজ আছে, মানে এমিজার ওয়াজ, এমিজার থাকলে এমিজার লিখবো, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আছে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ লিখলাম, শেষ। শি ওয়াজ টু অথবা সো ওয়াজ শি। এফার্মেটিভ এগ্রিমেন্টটা ক্লিয়ার কিনা একটু বলো প্লিজ। আবার বলি ভাইয়া, আমি একটু রিকেপ করি, এটা আমরা বলি হা বোধক সম্মতি। আমি ভাত খাই এবং সে ভাত খায়, এটার পরিবর্তে আমরা ইংলিশে বলি আমি ভাত খাই এবং সেও, এটাকে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলি। সূত্র দুটো তোমার জন্য সহজ করেছি। সেট সস খেয়াল রাখবা, সেট সস খেয়াল রাখবে, উত্তর নিশ্চিত মিলবে। সেট দেখি সাবজেক্ট অক্সিলারি টু খুব কম কেসে অলসো পাওয়া যায়। সস মানে কি সো অক্সিলারি সাবজেক্ট, কমন কি বাক্যের মাঝ বরাবর, মানে সেট সসের মাঝ বরাবর অক্সিলারি আছে, যদি সেট দিয়ে হয় টুটা শেষে বসবে, সস দিয়ে হলে সোটা শুরুতে বসবে, দ্যাটস ইট। এবং আমি প্রশ্ন বাক্যগুলো সমাধান করে মানে বলতে চেয়েছিলাম যে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, মানে অক্সিলারি না থেকে প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমরা প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে ডু ডাজ ডিড নেই, প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড ব্যবহার করি। আর যদি অক্সিলারি ভার্বটাই আসে, প্রিন্সিপাল ভার্ব আকারে আসুক অথবা অক্সিলারি আকারে থাকুক, আমরা ওই অক্সিলারি গুলোকেই আমরা সেট সসের সূত্র অনুযায়ী অক্সিলারি ব্যবহার করি। ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। আসো এই কোশ্চেন দুটো সমাধান করো, এতক্ষণ ধরে যা বুঝেছি ক্লিয়ার কিনা তাহলে বুঝবা, এই দুটো কোশ্চেন সমাধান করলেই পারবা। দেখো এতক্ষণ ধরে যাদের বুঝতে প্রবলেম ছিল তারা দেখবে এখন পানির মতো সহজ যাবো, তাদের কাছে সহজ মনে হবে। সো সেট সস আমি সূত্র দুটো লিখে দিয়েছি, তুমি যে কোনো একটা সূত্র দিয়ে উত্তর পারবা, মানে সেট দিয়ে কারেক্ট থাকবে অথবা সস দিয়ে কারেক্ট থাকবে। দেখো বলছে হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড বলছে সে পরিশ্রমী এবং আমিও, আমিও। তাহলে আমরা কি দিয়ে করে সেট দিয়ে, কিন্তু সাবজেক্ট সেট দিয়ে অপশন আছে কিনা, প্রথমে দেখো সেট দিয়ে একটা অপশন আছে, ডি নাম্বারটা, ডি নাম্বারটা হতে পারে না, কারণ আমাদের মাঝ বরাবর অক্সিলারি লাগবে, এখানে অক্সিলারিটা শেষে বলে ডি বাদ। সস দিয়ে করি, সো লাগবে, সস দিয়ে হলে সো অক্সিলারি শুরুতে লাগবে, তাহলে এই নাম্বারটা বাদ। দেখো সো তার মাঝে অক্সিলারি লাগবে, দেখো তো স্যার বলে দিয়েছে আগে কথা, উত্তর সি লাগবে। এরপরটা হি লাইকস টু ট্রাভেল, সে ট্রাভেল করতে পছন্দ করে, আমিও করি, মানে সে পুরুষে করে এবং মহিলাও করে। তাহলে আমরা যদি সেট দিয়ে দেখি, সেট দিয়ে অপশন আছে কি, আছে একটা, দেখো শি ইজ টু, মিলে গেছে, সাবজেক্ট অক্সিলারি টু মিলে গেলেও কিন্তু মিলে যাবে না। দেখো ভাইয়া আমাদের এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব লাইকস আছে, লাইকস, তাহলে আমরা ইজ দিয়ে করতে পারবো না। তাহলে আমরা এখানে দেখি তো সেট দেওয়ার অপশন নাই, সস দিয়ে করতে হবে। তাহলে তাহলে দেখো অলসো বাক্যের শুরুতে আসে না, তাহলে বাকিগুলোর মধ্যে, তাহলে দেখো এগেইন সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট আছে ঠিকই, বাট এই যে বি নাম্বারটা যে কারণে কাটছি, সি নাম্বারটা একই কারণে কাটবো, কারণ আমাদের লাইকটা প্রিন্সিপাল ভার্ব আকারে আছে, ফলে আমরা ডু ডাজ লিখবো, তাহলে সির সাথে ডাজ লিখলাম, সো ডাজ সি। আমি কি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি কিনা ভাইয়া বলো, ক্লিয়ার বোঝাতে পেরেছি কিনা, যে আমি মানে গোজা মিলিয়ে তোমাদের বোঝাই যাচ্ছে জোর করে? আমি জোর করে বোঝাই যাইতে যাচ্ছি না ভাইয়া, তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার বুঝছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পেরেছো তো? একেবারে ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে দেখো তুমি সেট সসের সূত্র দিয়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা, আমি একটা প্রশ্ন করি, বলো তো হি ইজ হার্ড ওয়ার্কিং এটা কোন টেন্স? কুইক বলো, হি ইজ হার্ড ওয়ার্কিং। অপশন দিব প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কুইক করো, কুইক আমাকে লিখবে, একজন হলেও লিখবা, দেন আমি বলে দিব উত্তরটা। হি ইজ হার্ড ওয়ার্কিং এক নম্বর সেন্টেন্সে এই যে প্রথম অংশটা, হি ইজ হার্ড ওয়ার্কিং এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? এবং এই মডেল প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে এবং আমাদের মেডিকেলে কিন্তু আসে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? হি আছে, তারপর এমিজারের ভিতরে ইজ আছে, তারপর আইএনজিও কিন্তু আছে, স্টিল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, বরং প্রেজেন্ট ইনডিফিনিট। কারণটা বুঝতেই পারছি, কারণ হার্ড ওয়ার্কিং শব্দটা তো ভার্বই না রে ভাইয়া, হার্ড ওয়ার্কিং শব্দটা কি অ্যাডজেক্টিভ, মানে কঠোর পরিশ্রমী, কি পরিশ্রমী। ওকে, আমি এবার চলে যাই তোমাদেরকে নিয়ে, উত্তর দেখো ইজ হার্ড ওয়ার্কিং, উত্তর কি সো এম আই। হি লাইকস টু ট্রাভেল, সো ডাজ শি। এবার আমরা নেগেটিভ এগ্রিমেন্টে যাই। নেগেটিভ এগ্রিমেন্টটা কি? ওই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের উল্টাটা। আমি বললাম আমি ভাত খাই না এবং সেও খায় না, আমি ভাত খাই না এবং সে খায় না, এটা পরিবর্তে কি বলবো আমরা? আমি ভাত খাই না এবং সেও না, এটা। তাহলে এটা সূত্রটা কেমন হবে আমরা একটু দেখি। আমি বাক্য লিখেছি, দেখো সূত্রটা এমন, আমি দেখাই, দেখো সেইন এটা হলো নাস, সেইন এটা নাস। সেইন দিয়ে তোমাদেরকে আমি সাবজেক্ট ফর এগ্রিমেন্ট একটা পয়েন্ট বলেছিলাম, খেয়াল আছে কিনা? সাম, এনি, নো, এভরি। সাম, এনি, নো, এভরি সাথে বডি থিং ওয়ান হলে ভার্ব সিঙ্গুলার হয়। সামবডি, সামথিং, somebody, something, someone, anybody, anything, anyone, nobody, nothing, no one, everybody, everything, everyone, ভাব কি হয়? সিঙ্গুলার।
এখানে সেম বলতে বলতে চাইছি সুস্থ মস্তিষ্কের মানুষ, সেম শব্দের অর্থ। এখানে এটার ব্যাখ্যা হলো সেম মানে এস তে সাবজেক্ট, এ তে অক্সিলারি, এন তে নেগেটিভ ওয়ার্ড বসবে, ই তে আইদার। অথবা অথবা নাচ দিয়ে নেইদার অক্সিলারি সাবজেক্ট। দেখো মিল আছে, আগের সেটসের মধ্যে একটা মিল আছে কি, যদি আমাদের সেম সেম নাচে এখানে কিন্তু মাঝ বরাবর অক্সিলারি থাকবে, মাঝ বরাবর অক্সিলারি থাকবে। যদি সেম দিয়ে আমাদের প্রশ্ন উত্তর হয় তাহলে আইদারটা অবশ্যই বাক্যের কোথায় থাকবে, শেষে থাকবে। এবং যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট, খেয়াল রাখতে হবে আইদার যুক্ত সেন্টেন্স একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। অন্যদিকে নাচ দিয়ে যদি হয়, নাচ দিয়ে যদি হয়, নেইদার দিয়ে যদি হয়, তাহলে নেইদারটা শুরুতেই বসবে। যেহেতু নেইদার নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, অবশ্যই নেইদার যুক্ত সেন্টেন্স একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না। যেমনটা আসো, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাই নাই, এবং সেও না। তাহলে আমি কি লিখলাম, সে লিখলাম, এমনি ইচ্ছা মতো লিখলাম। তারপর ডিড নট লিখলাম। দেখো আমাদের এখানে যেহেতু অক্সিলারি নেগেটিভ ওয়ার্ড থাকবেই, ডিড নট ওয়াজ নট থাকবেই, ফলে এখানে আমরা মানে ওই ডিড নটই লিখতে হবে মোস্টলি। তাহলে দেখো শি ডিড নট আইদার, কি লিখলাম, শি ডিড নট আইদার, মানে ডিড নট অথবা ডিড লিখতেই হবে। আমরা প্রথমে সেম দিয়ে কাজ করেছি, দেখো সাবজেক্ট, তারপর অক্সিলারি লিখলাম ডিড, তারপরে এন মানে কিন্তু নটটা, নটটা, তারপরে আইদার লিখেছি। অথবা নাচ দিয়ে করো নেইদার, তারপর ডিড শি, নেইদার ডিড শি। এবার দেখো আই ওয়াজ নট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। যাই দেখো অক্সিলারি কিন্তু আছে, ফলে আমরা কি বলবো, শি সাবজেক্ট, সেম দিয়ে শি সাবজেক্ট, এতে অক্সিলারি, তারপরে এনতে যে নটটা, আর ইটা আইদারটা। নাচ দিয়ে দেখো প্রথমত আমরা কি লিখলাম, নেইদারটা লিখলাম, তারপর অক্সিলারি লিখলাম, তারপর সাবজেক্ট শি লিখলাম। বললো না কেউ স্যার শি কেন লিখছি, সেই কেন লিখছি, ওই যে বললাম সেইটা ভাই আমি ইচ্ছে মতো একটা লিখছি, দ্যাটস ইট। সূত্রটা বুঝছো কিনা, সেই আর নাচ। এখন তুমি কেমন বুঝবো নেগেটিভ এগ্রিমেন্ট ভাইয়া, বাক্য যখন দেখবা নেগেটিভ প্লাস এন্ড আছে, সাথে কি আছে, এন্ড আছে, তোর একটা বাক্য লিখতে হচ্ছে, তখন বুঝে নিবা এটা নেগেটিভ এগ্রিমেন্ট। এদুরু ক্লিয়ার? আমাকে একজন একটু লিখলেও হবে, একটু যদি জানাও, আমি ধরে নিব বাকিরাও ক্লিয়ার। থ্যাংক ইউ যারা আমাকে লিখছো। আসো এই কোশ্চেন যদি সমাধান করো। সূত্র কি খেলা আছে, সূত্র হলো সেম আর নাস। সেম সময় নিয়ে করো, সবাই সময় নিয়ে করো। সেম এটা এন, হ্যাঁ, সেম এস এ এন ই সেম অথবা নাস, যে কোনো একটা সূত্র মিলবে তোমার কাছে, সেম অথবা নাস করো। খেয়াল রাখবা আমাদের মাঝ বরাবর অক্সিলারি থাকবে, আইদার দিয়ে হলে আইদার শেষে থাকবে, সাথে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, নাচ দিয়ে হলে নাইদার শুরুতেই থাকবে। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক, এগুলো সব ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম, আমার বন্ধু টেরোরিজম পছন্দ করে না। তাহলে দেখো নেগেটিভ কিন্তু এন্ড, তার মানে আমিও করি না, আমার বন্ধু করে না, আমিও করি না। তার মানে দেখো আমরা সেম দিয়ে পাই কিনা, আইদার দিয়ে একটা অপশন আছে, একটা আছে আইদার দিয়ে অপশন, যে ডি নাম্বারটা। ভাইয়া আইদার দিয়ে বলছিলাম, আইদার দিয়ে যদি নেগেটিভ এগ্রিমেন্ট করতে হয়, আইদার সাথে একটা নেগেটিভ ওয়ার্ড লাগবে, ফলে ডি নাম্বার বাদ। এটা তো অবশ্যই লিখতে পারছি না। এবার নাচ দিয়ে করি তো, নাচ দিয়ে কিন্তু উত্তর আছে নেইদার অক্সিলারি সাবজেক্ট। দেখো নেইদার আছে, এখানে সাবজেক্ট আছে, বাট নেইদার অক্সিলারি লাগবে, অক্সিলারি মাঝ বরাবর আছে, ফলে উত্তর বি। এরপর শি ইজ নট ইন এগ্রিমেন্ট, সে চুক্তিতে নাই, আমিও নাই। তাহলে দেখো সেম দিয়ে আছে কিনা, আইদার দিয়ে আছে কিনা, আইদার দিয়ে আছে, হয় না, আইদার দিয়ে আছে, হয় না, নেইদার দিয়ে করতে হবে। তাহলে নেইদার অক্সিলারি সাবজেক্ট, নেইদার অক্সিলারি সাবজেক্ট দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে। আমরা কারে নিব, আমরা কারে ডু নিব নাকি ডাজ নিব, ডু নিব নাকি এম নিব, এটা সেই শুরুতে বলে আসি। অ্যামিজার যেহেতু আছে, ফলে আমরা অ্যামিজার নিব, ডু ডাজ নিবই না। ডিড দিয়ে হলে ডিড নিতাম, যদি অ্যামিজার আছে ফলে ইজ লিখবো, তাহলে আই সাথে এম বসে, ফলে নেইদার এম আই, নেইদার এম আই। এ ভাইয়া বুঝছো নি তোমরা, আমি বুঝতে পারছি কিনা, আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? উত্তর বি বি, উত্তর বি বি। তোমরা বুঝছো কিনা প্লিজ একটু জানাও। একেবারে ক্লিয়ার কিনা ভাইয়া, একেবারে ক্লিয়ার কিনা? কঠিন মনে হচ্ছে কি দীপক টপিকটা, কোনোভাবে কঠিন মনে হচ্ছে টপিক সাইফুল? এই জিনিসটা কোনোভাবে কঠিন মনে হয় কি না? ওকে, তাহলে সেই না, খেয়াল করো ভাইয়া। তাহলে আমি মোটামুটি আমাদের প্রথম টপিকটা শেষ করে ফেলেছি উইদিন 15 মিনিটস, আলহামদুলিল্লাহ। তাহলে মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম, আমার বন্ধু টেরোরিজম পছন্দ করে না, নেইদার ডু আই, আমিও না। শি ইজ নট ইন এগ্রিমেন্ট, নেইদার এম আই। সরি, নেইদার ডু আই, আমি মুখে কিন্তু ঠিকই বলেছি, ঠিক দিয়েছি ভুল জায়গায়, নেইদার ডু আই। আসো এবার আমরা প্যারালেলিজম দেখবো, এটা 5 মিনিটের কাজ ভাই। প্যারালেলিজম বানানটা একটু সবাই অ্যাটেনশন দাও। প্যারালেলিজম ভাইয়া, পি এ পি এ আর এ এল এল ই এল আই এস এম, প্যারালেলিজম, 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 পি এ আর এ এল এল ই এল আই এস এম, প্যারালেলিজম, প্যারালেলিজম। ডান। প্যারালেল মানে কি জানো তো? সমান্তরাল, সমান সমান, রেল লাইনের মতো। রেল লাইন যেমন সমান সমান যায় না, আমার এখানে যদি সমান সমান নাই, সমান সমান যায়। যদি রেল লাইনের এই ধরো রেল লাইন দুই পাশে আছে, দুই পাশে যদি সমান সমান না হয়, একটু আঁকা বাঁকা হয়ে যায়, মানে আঁকা বাঁকা একটা জায়গায় একটা গ্যাপ থাকে, তখন কিন্তু রেলটা অ্যাক্সিডেন্ট হয়, তাই না? এই প্যারালেলিজম পয়েন্টটা কিন্তু এরকমই। দেখো প্যারালেলিজম কয়েকটা পয়েন্ট আছে, দেখো নট বাট, not only but also, not but, both, and, as well as, either or, neither nor, similar to, and or nor then। মূল পয়েন্টটা কি, এগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে, দুটা সাবজেক্ট যুক্ত হবে অথবা দুইটা ওয়ার্ড যুক্ত হবে, দুইটা ওয়ার্ডে সেম পার্টস অফ স্পিচের হবে, সেম পার্টস অফ স্পিচের হবে।
প্যারালেলিজম মানে হলো দুই পাশে একই ক্যাটাগরি ওয়ার্ড হবে, নট অনলি আগে দেয়া যা হবে, নট অনলি পরে যা হবে, বাট অলসো পরে তাই হবে। বোথের পরে যা, এন্ড এর পরেও তা, সিমিলার আগেও যা, সিমিলার পরেও তা, এন্ড এর আগে আগে যা, পরেও তা, নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব, আইএনজি হলে আইএনজি, ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ। দেখো দুটো সেন্টেন্স লিখেছি, আই লাইক সুইমিং, সিঙ্গিং এন্ড টিচিং। সোজা কথা ভাইয়া, দেখো এন্ড দিয়ে যুক্ত আছে না, আমি পছন্দ করি তিনটা জিনিসের, সাঁতার কাটারে, গান গাওয়ারে এবং পড়ানোটাকে। দেখো আমি কিন্তু সুইমিং লিখেছি, সিঙ্গিং লিখেছি, টিচিং লিখেছি। দেখো ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটা আমরা প্যারালেলিজম বলি। আমি বলতে পারতাম না আই লাইক সুইমিং, সিঙ্গিং এন্ড টু টিচ, বলা যাবে না, টিচিং বলতে হবে। একই কথা। দেখো হি ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো ইন্ডাস্ট্রিয়াল, সে শুধু মানে মেধাবী না, সে পরিশ্রমীও করতে। দেখো নট অনলির পরে ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, বাট অলসো পরে ইন্ডাস্ট্রিয়াল কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলো আমার এই প্যারালেলিজম পয়েন্টটা? ছোট্ট জিনিস, পরীক্ষা খুব কম প্রশ্ন আসে, বাট আসলে কিন্তু ভেতরে করে যাও যদি এই বিষয়টা একটু মাথায় না রাখো। খুব সোজা জিনিস, খুব খুব সোজা জিনিস। ওকে, দেখো ভাই আমি একটা কোশ্চেন, একটা না তো ভাই রে, অনেকগুলো বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, উত্তর করো। তিনটা কোশ্চেন আছে, এটা সময় নিয়ে উত্তর করো। সোজা, একবারে সোজা ভাইয়া, পারা উচিত। আমি 1 মিনিট টাইম দিব তোমাদেরকে চিন্তা করার জন্য। 1 মিনিট টাইম থাকবে, দেন আমি উত্তর দেখাবো এবং ব্যাখ্যা করে দিব তোমাদের। প্যারালেলিজম খুব সোজা জিনিস ভাইয়া, 2-3 মিনিটে বোঝানোর মতো জিনিস, তোমরা বুঝেও যাবা, বুঝেও গেছো, যাবা কেন ভাইয়া? নট অনলি আছে, দেখো নট অনলি আছে, হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপ, সে অনেক বৃত্তি পাইছিল। নট অনলি বিকজ অফ হিজ আর্টিস্টিক, বাট এই বিকজ নট অনলি থাকলে বাট অলসো লাগে, আমরা জানি, ফলে এই নাম্বারটা তুমি নিবা না। ফর বোথ হিজ একাডেমিক এজ ওয়েল এজ, ভাইয়া বোথ থাকলে এন্ড থাকা বাধ্যতামূলক, আমরা জানি বোথ থাকলে কি লাগবেই লাগবে, এন্ড লাগবেই লাগবে। আর এজ ওয়েল এজ থাকলে আবার কিন্তু বোথ লিখাই যায় না, বোথের সাথে এন্ড লিখতেই হয়। সি নাম্বার দেখি, বিকজ অফ হিজ একাডেমিক এন্ড আর্টিস্টিক এবিলিটি, এটা কিন্তু ঠিক আছে আমার কাছে মনে হয়। এন্ড এর আগে দেখো একাডেমিক একটা অ্যাডজেক্টিভ, আর্টিস্টিক একটা অ্যাডজেক্টিভ, ফলে আমি কিন্তু সি নাম্বারটার দিকে যাব। ডি নাম্বারে এজ রেজাল্টিং অফ হিজ, না ভাইয়া এজ রেজাল্টিং দরকার নাই, কারণ বিকজ অফ দিয়ে কিন্তু রেজাল্টিং পয়েন্টটা বুঝতে পারি আমি। তোমরা কি সি নাম্বারে আসো কিনা জানি না, 1 নম্বরে সি নাম্বারে আসো তোমরা দেখছি। এবার 2 নম্বরে আসো তো, বলছে ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, একটা অ্যাডমিশন টেস্ট, এটা আলাদা কথাবার্তা, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল, দেখা করে কমা লিখেছি আমরা, এটা ফেলে দিলেও অসুবিধা নাই। টু আনসার একিউরেটলি মানে ঠিকভাবে আনসার করতে পারাটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন, দেখো দেন এর পয়েন্টটা বলছিলাম না, দেনের আগে যা, দেনের পরেও তা, দেনের আগে যা, পরেও কিন্তু তা। তাহলে কোন জিনিসটা বলছে অ্যাডমিশন টেস্টে টু আনসার একিউরেটলি মানে ঠিকভাবে আনসার করতে পারাটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিসের চেয়ে? একটু আনসার একিউরেটলির মতো লিখতে হবে, বলছে ঠিকভাবে আনসার করতে পারাটা বেশি ইম্পর্টেন্ট কুইকলি শেষ করার চেয়ে। তাহলে টু আনসার একিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু ফিনিশ কুইকলি। দেখো এই যে টু ভার অ্যাডভার্ব, এই দেখো টু ভার অ্যাডভার্ব, তাহলে ইন অ্যান অ্যাডমিশন টেস্ট টু আনসার একিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু ফিনিশ কুইকলি। একই মূলের কথা, ইন মেনি ওয়েজ, এটা অ্যাডভার্বিয়াল ফেলে দিলে অসুবিধা নাই, বিভিন্ন ভাবে। রাইডিং আ বাইসাইকেল মানে বাইসাইকেল চালানো ইজ সিমিলার টু, দেখো সিমিলার টু পরে আসি না, সিমিলার টুর আগে যা পরেও তা। তাহলে রাইডিং আ বাইসাইকেল, একটা বাইসাইকেল চালানো ইজ সিমিলার, একই কিসের মতো? সিমিলার টু এই রাইডিং এর মতো, ভার্বের সাথে আইএনজি হবে এবং এই বাইসাইকেলের মতো একটা আর্টিকেল একটা নাউন থাকবে। তাহলে দেখো কোথায় আছে ড্রাইভিং আ কার, এই দেখো ড্রাইভিং কার, একবার হুবহু লেখা আছে ভাই, প্যারালেলিজম। কি এটা প্যারালেলিজম? বুঝছো কিনা? আমি যে বুঝাই দিলাম তোমরা বুঝছো কিনা বলো? উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। উত্তর হচ্ছে সিডিসি, সিডিসি, সি, ডি এবং সি। প্রথমটাতে আমরা আমরা ভুল পেয়েছি, নট অনলি থাকলে ভাইয়া বাট অলসো লাগে, বোথ থাকলে এন্ড লিখতে হয়, এজ ওয়েল এজ লিখলে বোথ লেখা যায় না, এটা দরকার নাই, মানে ডি নাম্বারটা। আর 2 নম্বর কোশ্চেনে একটু আনসার একিউরেটলির সাথে পুরোপুরি মিলে কি টু ফিনিশ কুইকলি, ক্লু হলো আমাদের দেন আছে, দেন। আর এখানে ক্লু হলো সিমিলার টু আছে ভাইয়া, রাইডিং বাইসাইকেল, ড্রাইভিং আ কার, দেখো রাইডিং ড্রাইভিং এ এ, বাইসাইকেল কার, একবার হুবহু মিল আছে। পরে এটাকে আমরা বলি কি প্যারালেলিজম। তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও প্লিজ, যারা আছো, যারা রেকর্ড ক্লাস করছো কোনো কারণে তারা একটু হাই হ্যালো দিও, ক্লিয়ার স্যার বুঝতে পারি নাই, একটু বইলো। আমার মনে হয় না বুঝার কিছু নাই ভাইয়া, এবং না বুঝতে পারলে যদি কেউ কিছু মনে করো যে আমি ক্লাসে বুঝাইছি, তুমি ক্লাসটা করার পর মনে হচ্ছে আমি বুঝি নাই, দেন তুমি আমার মেসেজ দিবা, ইন্ডিভিজুয়াল আমি সমাধান করবো তোমার জন্য। কিন্তু তুমি ক্লাসেই করো নাই, আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন পাই, যে প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর খুব সোজা, আমি ক্লাসে খুব সহজেই বলে আসছি বা ক্লাসে 15-20 মিনিট সময় নিয়ে বুঝাইছি, এমন প্রশ্ন যদি আমি হোয়াটসঅ্যাপে আলাদা করে পাই ভাইয়া, ওই মানে একটা প্রশ্ন যেটা আমার 10 মিনিট কথা বলতে হবে, বা আমি এক সেন্টেন্স বললে তুমি বুঝবা না, ওই সেন্টেন্সের উত্তর আমি দিই না, তখন আমি বলি প্লিজ তুমি ক্লাসটা আবার করো বা ক্লাসটা করো। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ক্লাসটাই লোকজন করে না, না করে আমার এই প্রশ্নটা করছে, কারণ আমি লাইসেন্স দিয়ে রাখছি। লাইসেন্সটা ভালোভাবে ব্যবহার করো, মানে অব্যবহার করো না। তাহলে প্যারালেলিজম ডান, প্যারালেলিজম কি ডান, ডান। মোটামুটি আমরা 7-8 মিনিটে প্যারালেলিজম ক্লাস ক্লোজ করতে পেরেছি। রিডান্ডেন্সি ভাই, এটার 5 মিনিট লাগবে না। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে বাহুল্য দোষ। কি বাহুল্য দোষ? তোমরা জানো নিশ্চয়ই, রিডান্ডেন্সি মানে হলো বাহুল্য দোষ, মানে
দেশের সকল শিক্ষকগণ উপস্থিত, বাক্যটা কি কারেক্ট? দেশের সকল শিক্ষকগণ উপস্থিত, বলো তোমরা কারেক্ট নাকি ইনকারেক্ট? বাহুল্য দোষ। দেশের সকল শিক্ষকগণ, ভাইয়া সকল বললে আবার গণ দরকার আছে কিনা বলো তো? আমি যদি সকল বলি তখন কি গণ দরকার আছে? নাই কিন্তু। ওকে, দেখো ভাইয়া, ডাইরেক্ট মুখস্থ মতো রিডিং করো ভাইয়া। আমি যতগুলো লিখেছি এগুলো বাংলাদেশের কোনো বইতে একসাথে পাবা না, পাওয়ার কথা না। আমি মোটামুটি অনেকগুলো বইয়ের মিশ্রণ যা যা আছে আসতে পারে পরীক্ষায় বা আমরা আমাদের ব্যক্তিগত লাইফে ব্যবহার করতে পারি, রিয়েল ডেন্সি সবগুলো লিখে রাখছি। দেখো, রিপিট একই ভাইয়া, রিপিট মানে যে আবার বলেন, একদিন বলা যাবে না, মানে এই ওয়ার্ড গুলো একসাথে বসতে পারে না, মূল পয়েন্ট। মানে প্রথম ওয়ার্ডটাই স্বয়ংসম্পূর্ণ, তাহলে সেকেন্ডটা দরকার নাই, সেকেন্ডটা দরকার নাই। আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি? লিসেন কেয়ারফুলি। বলো, আমি কি বলতে পারবো? লিসেন কেয়ারফুলি। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, আনসার করো। ইজ ইট পসিবল টু সে লিসেন কেয়ারফুলি? উত্তর কি হবে? ইয়েস অর নো? লিসেন কেয়ারফুলি বলা যাবে? ইজ ইট পসিবল টু সে লিসেন কেয়ারফুলি? না ভাইয়া, লিসেন কেয়ারফুলি বলা যাবে না। বলবা স্যার কেন কেন? লিসেন কেয়ারফুলিটা বলা না যাওয়ার কারণ হলো হিয়ার মানে শোনা, লিসেন মানেই মনোযোগ দিয়ে শোনা, লিসেন মানেই মনোযোগ দিয়ে শোনা, লিসেন মানে কি? মনোযোগ দিয়ে শোনা। আমি কি বুঝাতে পেরেছি দীপক? তাহলে হিয়ার মানে মনোযোগ দিয়ে শোনা, লিসেন মানেই মনোযোগ, মানে হিয়ার মানে শোনা, লিসেন মানেই মনোযোগ দিয়ে শোনা। তাহলে আমি যখন আমি 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 যখন লিসেন বলবো তখন কিন্তু আর কেয়ারফুলি বলা যাবে না, তখন কিন্তু আর কেয়ারফুলি বলা যাবে না। আশা করি বুঝাতে পেরেছি, তাই না? কারেকশনের জন্য এগুলো সব ইম্পর্টেন্ট ভাইয়া। কারেকশন টপিক হলো এমন জিনিস, এটার গ্রামারে সবকিছু লাগে। কারেকশন টপিকটা গ্রামারের সবকিছুর একটা মিশ্রণ, কেমন? তাহলে আমি এখানে আর বুঝাবো না তোমাদেরকে, তোমরা নিজেরা বুঝে নিও ভাইয়া। দেখো লেখা আছে এখানে অনেকগুলো ওয়ার্ড, যেমন দেখো রিপিট অ্যাগেন বলা যাবে না, রিটার্ন ব্যাক, রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক দরকার নাই। অ্যাডভান্স ফরওয়ার্ড বলা যাবে না, জয়েন টুগেদার বলা যাবে না, জয়েন দিয়ে বুঝায় টুগেদার ভাইয়া। ডিকশনারি নিজে একটা বই, বুক দরকার নাই। নিউ মানে নতুন, ইনোভেশন দরকার নাই, নিউ মানে নতুন, ইনোভেশন দরকার নাই। লজিক মানে থাকার জায়গা, হাউস দরকার নাই। কম্পারেটিভলি বেটার দিয়ে আমরা কিন্তু কারেকশন কারেকশন পেয়েছি মেডিকেলে, বিশ্ববিদ্যালয়, বিশেষ পরীক্ষায়। কম্পারেটিভলি বললে বেটার বলা যাবে না, কম্বাইন বললে টুগেদার নাই, এন্টার বললে হুল নাই ভাইয়া, সব রিডান্ডেন্সি। একইভাবে ইউনাইটেড বললে টুগেদার বলা যাবে না, নিউ বললে ডিসকভার বলা যাবে না, রেফার বললে ব্যাক বলা যাবে না, প্রোগ্রেস বললে ফরওয়ার্ড বলা যাবে না, প্রসিড বললে ফরওয়ার্ড বলা যাবে না, রিনিউ বললে অ্যাগেন বলা যাবে না, নিয়ারলি বললে অলমোস্ট বলা যাবে না। কারণ নিয়ারলি অলমোস্ট, নিয়ারলি মানি প্রায়, অলমোস্ট বলা যাবে না। সেম মানি একই, আইডেন্টিক্যাল বলা যাবে না একসাথে। সাফিসিয়েন্ট মানি পর্যাপ্ত, ইনাফ বলা দরকার নাই। কাজিন মানে তো এমনি, কাজিন মানে চাচাতো ভাই চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, আবার ব্রাদার সিস্টার এড করা দরকারই নেই। উইডো মানে তো বিধবা, বিধবা কে হয়? মহিলাই তো হয়, পুরুষ হয় নাকি? তাহলে উইমেনটা দরকার নাই। কমপ্লিট মানে প্রতিযোগিতা করা, টুগেদার দরকার নাই। ফাইনাল মানেই তো সর্বশেষ, কনক্লুশন দরকার নাই। মূল পয়েন্ট হলো দুইটা ওয়ার্ড একসাথে বসতে পারে না, তোমরা এটা মুখস্থের মতো রাখবা, রিডিং করবা। ক্লিয়ার ভাইয়া? এখানে আমার আর বোঝানোর সেই অর্থে কিছু নাই। তোমাদের এখন কাজটা কি? একটা প্রশ্ন দিচ্ছি, সমাধান করো প্লিজ। একটা প্রশ্ন দিচ্ছি, সমাধান করো। ইয়েস। কুইক কুইক করো, কুইক কুইক। আনসারটা ভাইয়া, উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম ইন দা হোটেল। মানে তোমার কাছে কিন্তু সবগুলোর কারেক্ট মনে হইতে পারে, কারণ আমরা স্পোকেনে ব্যবহার করি বিধায় সবগুলো কারেক্ট মনে হইতে পারে, কিন্তু এখানকার উত্তর হলো আসলে বি নাম্বারটা। উত্তর আসলে কোনটা? বি নাম্বারটা। উত্তর আসলে কোনটা? বি নাম্বারটা। কেমন? উত্তর আসলে বি নাম্বারটার কারণ কি? বি নাম্বারটার কারণ হলো, দেখো, উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। ভাইয়া টাইম মানে কি? মানে পিরিয়ড মানে কিন্তু টাইম, একসাথে বলা দরকার নেই। উত্তর আমরা কিন্তু সহজে নিয়ে নিলাম, উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। এটাকে আমরা স্পোকেনে খুব ভালো করে জোর দিয়ে ব্যবহার করি, আমরা কিন্তু এটা ব্যবহার করি করি। ইয়েস। তাহলে পিরিয়ড আর টাইম কিন্তু আইডেন্টিক্যাল, মানে একই জিনিস। আমরা পিরিয়ড বলে আইডেন্টিক্যাল করা দরকার নেই। কথা কি ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার মনে হয় তোমাদের কাছে? আইনজি নেই, নেই বলে বলুন। উই ডিড স্টেট, দেখো এখানে ডি নাম্বারটা কি? উই ওয়ার স্টেট কি হয় নাকি? উই ওয়ার স্টেট মানে কি? আমরা স্টে করেছিলাম, তাহলে উই ওয়ার স্টেট এটা কেমন কথাবার্তা? এটা তো মিলে না। উই ওয়ার স্টেইংও হয় না। হ্যাঁ, উই ওয়ার স্টেইং দিলে আমরা চিন্তা করতে পারতাম, উই ওয়ার, আমরা স্টেইং করেছিলাম ফর আ শর্ট পিরিয়ড ইন দ্য হোটেল। ইয়েস, ভালো একটা পয়েন্ট কেউ বলেছে। ডি নাম্বারটা হতে পারতো, বাট উই ওয়ার স্টেট তো হয় না। উই ওয়ার স্টেইং দিলে হতে পারতো, উই ডিড স্টেট তো বলি না। আশা করি তোমরা ক্লিয়ার। আসো, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এই টপিকটা বলেছিলাম সবার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো প্লিজ।
একবার ইনক্লুডিং মেডিকেল ভর্তি পরীক্ষা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আর নাই, আমি যেগুলো রিয়ান্ডেন্সের জন্য আমি যেগুলো দিয়েছি ভাইয়া, এর স্যার কি লাগবে তোমার? আমি কতগুলো দিছি, হ্যাঁ, যেমন যেগুলো দিছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 × 22টা, 22, এর চেয়ে বেশি আর কিছু নাই। যেগুলো দিলাম এগুলো এগুলো এগুলোর বেশি কোনো বইতে পাবা না, মানে এগুলো সবগুলো একসাথে কোনো বইতে পাবা না। আসো, কজেটিভ ভার্ব মানেটা কি? প্রযোজক ক্রিয়া আমরা ছোটবেলায় পড়েছিলাম না, মা শিশুকে চাঁদ দেখায়, ওটার মতোই। দেখো, হি লার্নস সে শিখে, শি টিচেস, হি লার্নস সে শিখে, হি লার্নস সে শিখে, শি টিচেস সে শিখায়। দেখো, শিখে শিখায়, পার্থক্য আছে না? আচ্ছা, আবার দেখো লেখা আছে ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শিখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো। ডুবানো তোমরা চিনো, সুবাই, সুবাই, গ্রামগঞ্জে এটা সুবাসুবি বলে আর কি। বিশেষ করে ছোটদেরকে বড়রা সুবায় গোসল করতে গেলে। গ্রামের ছেলে মেয়ে যারা আছো, মানে গ্রামে বড় হইছো, একটা সময় পর্যন্ত ছিলা, গ্রামে গোসল করতাম, মানে সমাবেশী বড় ভাইয়াদের সাথে একসাথে। ছেলেরা বেশি করে, মেয়েদের এগুলো মনে হয় বেশি খেলে না যতটুকু জানি। ডাইভ মানে যে ডুব দেওয়া, ডিপ মানে কাউকে কেউ কাউরে সুবাইছে। কেউ খাইছো কিনা জানি না, আমার কেউ সুবাইছে, এটার অনেক মজা আছে। আমি কাউরে করি না, কিন্তু ওই বিভিন্ন কারণে দেখা গেছে কোনো কারণে সুবাইছে। এই সি মানে দেখা, শো মানে দেখানো, সাক মানে দুগ্ধপান করা, সাকুল মানে দুগ্ধপান করানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করানো। দেখো, এই অল্প কটা ভার্ব আছে যাদের কজেটিভ ফর্ম আছে। তাই খাই খাওয়াই, দেখি দেখাই, শিখি শেখাই, ডুব দেই ডুব দেওয়াই, তারপরে দুগ্ধপান করি পান করাই, স্মরণ করি স্মরণ করাই। এখন চুল কাটাই ইংলিশ কি? কাট মানে তো কাটা, চুল কাটাই কোনো ইংলিশ আছে? নাই। রান্না করি রান্না করাই কোনো ইংলিশ আছে সরাসরি? সিঙ্গেল ওয়ার্ড দিয়ে নাই। এই জন্য আমাদের কজেটিভ ভার্বের প্রয়োজনটা হয়। কজেটিভ ভার্বের কি হয়? প্রয়োজনটা হয়। তাহলে আমি বলে দিচ্ছি, পজিটিভ ভার্ব কয়টা শব্দ দিয়ে, মানে যে কোনো ভার্বকে আমরা পজিটিভে টার্ন করাতে পারি 5টা শব্দের ব্যবহার করে। সেগুলো কে কে? দেখো, লেট মেক হ্যাভ গেট, ইয়েস দিব। লেট মেক হেল্প হ্যাভ গেট, লেট মেক হেল্প হ্যাভ গেট। এই 5টা ভার্বের সহায়তায় যে কোনো ভার্বকে আমরা পজিটিভে টার্ন করাতে পারি। লাইক আমি আমি মজা কি বলতে পারি আমরা? আমি চুল কাটাইছি। কাট দিয়ে কিন্তু কাটাইছি বলা যায় না, কাট মানে আমি নিজে কাটছি, কাটাইছি। আমি রান্না করি, আমি রান্না করাইছি কেমনে বলবো? আমি পরিষ্কার করাইছি কেমনে বলবো? তখন এই ভার্বগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। লেট মেক হেল্প হ্যাভ গেট। এখন কাজটা কি শুনো, পজিটিভ ভার্ব মানে এই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলবো? পজিটিভ ভার্ব বলবো। তবে সাবধান, এগুলো দেখলেই পজিটিভ ভার্ব বলবো না, কিন্তু এগুলো দেখলেই পজিটিভ ভার্ব বলবো না। পজিটিভ বলতে গেলে শর্ত হলো এদের পর একটা অবজেক্ট থাকবে। যেমন আমি যদি বলি আই উইল হেল্প ইউ, আমি যদি তোমাদেরকে বলি আই আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, এটা এই হেল্প ভার্বটা কিন্তু পজিটিভ ভার্ব না। আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এই কেউ আবার ট্রল করো না, এখানে আমি বলে লিখছি আই হ্যাভ আ পেন। দেখো কি লিখলাম, আই উইল হেল্প ইউ, আই হ্যাভ আ পেন। এখানে হেল্প শব্দটা পজিটিভ ভার্ব না, হ্যাভ শব্দটা পজিটিভ ভার্ব না। কেমন? পজিটিভ ভার্ব না। তাহলে এগুলো নর্মাল ভার্ব। এদেরকে আমরা পজিটিভ বানাতে গেলে একটা সহজ কন্ডিশন আছে। কি আছে? তোমার সহজ কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো এরকম, এই ভার্বগুলোকে যদি আমরা পজিটিভ বানাতে চাই বা পজিটিভ আকারে বাক্যে ব্যবহার হয়, কেমন বুঝবো পজিটিভ ভার্ব কিনা? দেখবা এদের পর একটা অবজেক্ট আছে। কি আছে? অবশ্যই একটা অবজেক্ট আছে। অবজেক্টটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। দেখবা লেট মেক হেল্প হ্যাভ গেট, এদের পর কি আছে? একটা অবজেক্ট আছে, ব্যক্তি বা বস্তু, যাই হোক। অবজেক্টের পর আরেকটা ভার্ব আসবে, অবজেক্টের পর কি আসবে? আরেকটা ভার্ব আসবে। ওই ভার্বটা কোন ফর্মে লিখতে হয় এটাই মূলত আমাদের পরীক্ষার মূল কাজ। কথা ক্লিয়ার এতটুকু? এবং এটা বলে রাখি, লেট ভার্বের 3টা ফর্ম কিন্তু লেটেই, মেক শব্দের 3টা ফর্ম কিন্তু মেক না, মেক মেড মেড, হেল্প হেল্প হেল্প, হ্যাভ হ্যাড হ্যাড, গেট গট গট অথবা গটেন। মূল পয়েন্ট হলো আমরা পজিটিভ ভার্ব আকারে এই ভার্বগুলো লেট মেক হেল্প হ্যাভ গেট যেমন আছে এমন পাইতে হবে বিষয় এমন না। এগুলো অন্য কোনো টেন্সে হতে পারে, পাস্ট ফর্মে হতে পারে। কেমন? এবং এর পর একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের পর একটা ভার্ব আসবে। ভার্বটা কোন ফর্মে লিখবো এটা আমরা মূলত এখন শিখবো। দেখো, আমি তোমাদের অনেকগুলো বাক্য লিখে রাখছি, একটা একটা করে তোমরা পড়লে হবে, বাকিগুলো রিডিং করে নিজেরা। দেখো কি লিখা আছে, জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস। জন তার মেয়েরে তার বন্ধুদের সাথে সাঁতার কাটার সুযোগ দিচ্ছে, অনুমতি দিচ্ছে। দেখো, লেট ভার্বটা, লেটের পর একটা অবজেক্ট আছে, হিজ ডটার আছে কিনা? আছে। তারপর ভার্বের বেস ফর্ম লিখছি, এটাই বলছি আমি। লেট অথবা মেকের পর কি, লেট এবং মেকের পর অবজেক্ট অবশ্যই থাকবে। তারপর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। একই কথা। দেখো, দা রবার মেড, মেডের পর দা টেলার আছে। টেলার কিন্তু ব্যক্তি, টেলার মানে হলো যারা টাকা গোনে ব্যাংকে, তাদেরকে টেলার বলে। মেডের পর কি আছে? অবজেক্ট আছে, তারপর ভার্বের বেস ফর্ম লিখে দিলাম, দ্যাটস ইট। লেট মেকের পর ভার্বের কোন ফর্ম বসবে? লেট মেকের পর ভার্বের বেস ফর্ম বসবে। এবং অবশ্যই আমরা অবজেক্ট পাবো, কারণ পজিটিভ বলতে গেলে লেট মেক হেল্প হ্যাভ গেট, এদের পর একটা অবজেক্ট থাকবে, দেন ভার্ব আসবে।
লেট মেকের পর অবজেক্ট দেন ভার্বের কোন ফর্ম লিখবো, ভার্বের বেস ফর্ম বলবে। কথাটুকু ক্লিয়ার কিনা একটু কুইক করে আমার জানাও প্লিজ, এতটুকু ক্লিয়ার কিনা যে লেট মেকের পর ভার্বের বেস ফর্ম ক্লিয়ার। এবার আমি এটা প্রশ্ন করি, আমাকে যাদের সম্ভব একটু উত্তর দাও। একটা মধ্যে বাক্যটা আছে জন দিয়ে, জন লেট দিয়ে, এটা কোন ক্যাটাগরি, কোন সেন্টেন্স, মানে এটা টেন্স কোনটা, প্রেজেন্ট ইনফিনিট নাকি পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট, কোন টেন্স? জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস, এটা কোন টেন্স? বাক্যটা ঠিক আছে, বাক্য কিন্তু ভুল নাই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ বলে আসছি লেট ভার্বের তিন রকমে কিন্তু লেট। যদি প্রেজেন্ট টেন্স হতো লেটের পরে এস থাকতো, লেটের পর কি থাকতো? এস। এখানে লেট মানে অনুমতি দেওয়া, এলাউ করা, পারমিট দেওয়া, পারমিশন দেওয়া। ওকে দেন আমরা এবার অন্য একটা জায়গা যাই, হেল্প। হেল্পটা দিয়ে পরীক্ষা প্রশ্ন খুব কম দেখা যায়। হেল্পের পর অবজেক্ট যাই থাকবে আমরা বেস ফর্মও লিখতে পারবো অথবা ইনফিনিটিভ ফর্মও লিখতে পারবো, পরীক্ষা একটাই থাকবে, প্যারা নাই তোমাদের, যে কোনো একটাই কারেক্ট ফর্ম থাকবে। আমরা বলতে পারি শি হেল্পড মি, দেখো অবজেক্ট আছে, তার আমরা ডু লিখতে পারি, টু ডু লিখতে পারি, মানে ভার্বের বেস ফর্ম লিখতে পারবো আবার ইনফিনিটিভ ফর্মও লিখতে পারবো। টিচার হেল্পড ক্যারোলিনা, দেখো অবজেক্ট আছে, দেন আমি ভার্বের বেস ফর্ম লিখতে পারি আবার ইনফিনিটিভ ফর্মও লিখতে পারি। হেল্পটা নিশ্চয়ই ক্লিয়ার, এখানে আর কিছু নাই বোঝানোর। এবার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। লেট মেক হেল্প সময় আমরা কিন্তু অবজেক্টটা কি চিন্তা করার প্রয়োজন হয়নি, বাট এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। গেট এবং হ্যাভের পর অবজেক্টটা যদি বস্তু হয়, অবজেক্ট যদি কি হয়, বস্তু, এটাকে রিসিভার আকারে তোমরা কেউ হয়তো করে থাকতে পারো। গেট এবং হ্যাভের পর যদি অবজেক্টটা কি হয়, বস্তু হয়, তারপরে ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। যেমনটা দেখো আই গট মাই কার ওয়াশ, মানে আমি কারটা ওয়াশ করাইছি বাই সামওয়ান, যেটা লিখি নাই। দেখো আই গট এর পর মাই কার আছে, মাই কার মানে কিন্তু ব্যক্তি না, আমার গাড়ি তো আর ব্যক্তি না, তাহলে ভার্ব তিন রকম। একই কথা আই হ্যাড মাই কার, দেখো হ্যাড এর পর আছে মাই কার, অবজেক্টটা ব্যক্তি না বস্তু, ফলে ভার্ব তিন রকম। তাহলে গেট হ্যাভের পর, গেট এবং হ্যাভের পর অবজেক্ট যদি হয় বস্তু, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ব্যক্তি হলে কি হবে, ব্যক্তি হলে কি বিষয়ে দেখাচ্ছি দেখো। হ্যাভের পর যদি ব্যক্তি হয় তখন বেস ফর্ম, হ্যাভের পর ব্যক্তি হলে বেস ফর্ম, গেটের পর ব্যক্তি হলে ইনফিনিটিভ। যেমন আই হ্যাড মাই ইয়াঙ্গার ব্রাদার ক্লিন মাই রুম, আমি আমার ইয়াঙ্গার, এই ইয়াঙ্গার ব্রাদার একজন ব্যক্তি, কিন্তু আমি আমার ইয়াঙ্গার ব্রাদারের দিয়া আমার রুমটারে ক্লিন করাইছি, এটা বোঝাচ্ছি। দেখো হ্যাডের পর মানে হ্যাভের পর অবজেক্ট যদি ব্যক্তি হয় ভার্বের বেস ফর্ম, আর গেটের পর অবজেক্ট যদি ব্যক্তি হয় তখন ইনফিনিটিভ। আই গট হিম টু ওয়াটার দ্য গার্ডেন, আমি আমি তারে দিয়া বাগানে পানি দেওয়াইছি, এটা বুঝাচ্ছে। কথাটুকু ক্লিয়ার কিনা? আমি কয়েকটা পয়েন্ট আবার একটু তোমাদের রিপিট করে দেবো। আমরা পজিটিভ ভার্ব বলতে কি বলেছিলাম, কিছু ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম আছে, লাইক ইট খাই, ফিট খাওয়াই, লার্ন শিখি, ইনফর্ম শিখাই। এখন সব ভার্বের কিন্তু পজিটিভ ফর্ম নাই, তখন আমরা পাঁচটা ভার্বের সহায়তায় পজিটিভ ভার্ব বানাতে পারি, যে কোনো ভার্বকে। কোন ভার্বগুলো? লেট মেক হেল্প হ্যাভ গেট। এদেরকে দেখলে পজিটিভ বলবো না, কারণ পজিটিভ বলার জন্য শর্ত হলো এদের পর একটা অবজেক্ট থাকবে, দেন আর একটা ভার্ব আসবে। ভার্বের কোন ফর্মটা লিখতে হবে সেটা আমাদের পরীক্ষার জন্য মূল কাজ। তাহলে বলছিলাম লেট মেক এর পর অবজেক্ট আসবে, দেন ভার্বের কোন ফর্ম লিখবো, বেস ফর্ম। বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কিছু যুক্ত হবে না। তারপর আমরা দেখেছিলাম কি, তারপর আমরা দেখেছিলাম হেল্প, হেল্পের পর তারপর আমরা দেখেছিলাম হেল্পের পর অবজেক্ট আসবে, ভার্বের বেস ফর্ম লিখতে পারি, ইনফিনিটিভ ফর্ম লিখতে পারি, পরীক্ষা একটাই কারেক্ট থাকবে। যদি পরীক্ষা প্রশ্ন আসে, খুব কম প্রশ্ন দেখা গেছে, একবারে রেয়ার প্রশ্ন দেখা গেছে হেল্প শব্দটাকে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করে প্রশ্ন আসতে। এবং এই জায়গা থেকে প্রশ্ন অনেক আসে ভাইয়া, গেট এবং হ্যাভের পর অবজেক্ট যদি বস্তুটা হয়, অবজেক্ট যদি কোনো ব্যক্তি না হয় বস্তু হয়, তখন ভার্বের কোন ফর্ম লিখবো, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর যদি আর যদি আর যদি ব্যক্তি হয় তখন হ্যাভের পর হবে বেস ফর্ম, হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম বসবে, গেটের পর ব্যক্তি হলে ভার্বের কোন ফর্ম বসবে, ইনফিনিটিভ ফর্মটা বসবে। আমি রিপিট করে দিলাম তোমাদেরকে পজিটিভ ভার্বের পয়েন্টটা, তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু হাই হ্যালো দিয়ে দাও প্লিজ। এখন যদি বলো স্যার আমি বুঝি নাই কিছু, ভাইয়া যদি কিছু না বুঝে থাকো করতে হবে, আমি সোজা লিখে রাখছি। হ্যাঁ ওকে, তাহলে আমরা মোটামুটি কয়েকটা কোশ্চেন সমাধান করে আজকের ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। ঠিক আনসার করো। লেখা আছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই। এরপরটা লেখা আছে একটা সেন্টেন্স বের করো যেটাতে কি আছে, পজিটিভ ভার্ব আছে। উত্তর করে ফেলো। উত্তর নিশ্চয় সোজা, খুব সোজা পারার কথা। হাউ আই ফিড ইউ, আই ফিড ইউ। পজিটিভ ভার্ব দিয়ে বাক্য কোনটা আছে, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক। দেখো শি ইজ ইটিং রাইস, এখানে তো নাই, বিং নাই, অনেস্টি চেস্ট নাই, তাহলে আই শ্যাল গেট দ্য ওয়ার্ক। দেখো গেটের পর কিন্তু অবজেক্ট বস্তু আছে, ভার্ব তিন ফর্ম আছে। ক্লিয়ার না?
সোজা কথা। ওকে, এন্ড দেন আনসার করো এবার। ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে এবং চট্টগ্রামের বি ইউনিটে আসে। পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আসে, চট্টগ্রামে নিশ্চিত আসে যে কোনো ইউনিটে, রাজশাহীতে দেখা যায়, জাহাঙ্গীরনগরে নিশ্চিত আসে আমার দেখা, এবং সব জায়গায় আসে। মেডিকেলে প্রশ্ন একবারে আমি দেখি নাই, জানি না আসছে কিনা এই পর্যন্ত। তো জিনিস সোজা পারা দরকার। 3 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বরটা একটু ট্রিক্স আছে। দেখো 3 নম্বরটা বলছে মাই মাদার ড্যাশ বাই এ ওয়েল নোন ফটোগ্রাফার। মাই মাদার, তুমি কিন্তু যদি রিডিং পড়ার অভ্যাস থাকে তুমি কিন্তু উত্তর করে ফেলবা হয়তো ডাইরেক্ট, 4টা অপশন না পড়লে বা বাক্য পুরোটা না পড়লে। বাক্য পুরোটা না পড়লে তুমি ভেজালে পড়ো। মাই মাদার হ্যাড টেকেন হার ফটো, উত্তর কিন্তু হয়ে যায়, আমরা কিন্তু এটা পড়ি মাই মাদার হ্যাড টেকেন হার ফটো, বা ভালোই তো। মাই মাদার হ্যাড টেকেন হার ফটো, এটাই ভাইয়া। মাই মাদার হ্যাড টেকেন হার ফটো মানে কি? আমার মা নিজের ছবি নিজে তুলছে। হ্যাড টেকেন হার ফটো মানে কি? মা নিজের ছবি নিজে তুলছে। তাহলে ভাইয়া ওয়াইল ফটোগ্রাফার, এই লোকের দাওয়াত দিছে কি জন্য? খাওয়ার জন্য দাওয়াত দিছে, এই লোকে তুলছে। তার মানে পেসিভ, মানে আমাদের পেসিভ মুডটা লাগবে, মানে পজিটিভ ভার্বটাকে ব্যবহার করতে হবে। ফলে উত্তর লাগবে মাই মাদার হ্যাড হার ফটো। ইজ মাই মাদার হ্যাড হার ফটো। দেখো হ্যাবের পর ভার্বের অবজেক্ট আছে বস্তু, তারপর ভার্ব তিনের ফর্ম আছে। মাই মাদার হ্যাড হার ফটো টেকেন বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার। আমার মা এই বিখ্যাত ফটোগ্রাফারের দিয়া তার ছবিগুলো তুলিয়েছিলেন। কেমন? এবং এখানে মেরি হ্যাড জন, মানে মেরি জনের দিয়া কিছু একটা করছে। হেডের পর কিন্তু ব্যক্তি আছে, দেখো ব্যক্তি, হ্যাবের পর ব্যক্তি হলে ভার্বের বেসরম। বেসরম কোথায় আছে রে? বেসরম আছে কিন্তু বি নাম্বারে। বেসরম আছে কিন্তু বি নাম্বারে। এই গেটের পর ব্যক্তি হলে ইনফিনিটিভ। গেটের পর সারিখা, গেটের পর ব্যক্তি হলে ইনফিনিটিভ। খেয়াল রাখতে পারো গিট টু দিয়ে, গিট টু। গেটের যদি গিট মনে করতে পারো, গিট টু মানে হ্যাবের পর ব্যক্তি আসলে বেসরম, হ্যাবের পর ব্যক্তি আসলে বেসরম, গেটের পর ব্যক্তি আসলে গিট টু, মানে গেটের পর টু হবে, ইনফিনিটিভ হবে। তাহলে মেরি হ্যাড জন, হ্যাড মানে কিন্তু হ্যাভ, তার হ্যাভের পর জন ব্যক্তি আছে। মেরি জনরে দিয়ে তার গাড়িটা ওয়াশ করাইছে, তাহলে উত্তরটা করিয়েছিল। তাহলে মেরি হ্যাড জন ওয়াশ দা, মেরি হ্যাড জন ওয়াশ দা কার। আশা করছি তোমরা ক্লিয়ার। ক্লিয়ার তো? আশা করছি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে যাও তবে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। যদি ক্লিয়ার হয়ে যাও তবে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ওকে, তাহলে আমরা আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। আমি যা যা বলেছি আজকের ক্লাসে একটু যদি কুইক করে বলে দিই। আমি আজকের ক্লাসে বলার চেষ্টা করেছি সেটা হলো আমরা পজিটিভ ভার্ব করেছি। আমি যদি একটু কুইক করে দিই, কুইক করে টান দিয়ে দিই শুরু থেকে, হ্যাঁ, তোমাদের জন্য সহজই হবে মনে হয়। বলছিলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ভাইয়া, এটার একটু অ্যাটেনশন দিয়ে সবাই পড়বা প্লিজ। দুটা সূত্র, সেট সস ভালো করে খেয়াল করবা। সেট সস ব্যাখ্যা যা দিছে ইনাফ, এর চেয়ে বেশি আর কিছু দরকার নাই। সেট সস, তারপরে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট সূত্র কি জানো? সেইনার নাস। খেয়াল রাখবা, দ্যাটস ইট। দেন প্যারালেলিজম, এই ওয়ার্ড গুলো রিডিং করবা, আগে যা পরেও তা। তারপরে রিডান্ডেন্সি দিয়ে বাহুল্য দোষ, মানে এই দুইটা ওয়ার্ড একসাথে বসলে কিন্তু অর্থ ব্যাপ্ত হয়ে যাবে। রিপিট মানে আবার, এগেইন মানে আবার, দুটো একসাথে দরকার নাই। এই ওয়ার্ড গুলো পড়বা, আমি যা লিখছি এগুলো ওয়ার ইনাফ, আর কোনো বইতে এতগুলো একসাথে পাওয়ার কথা না, এবং এর চেয়ে বেশি আর নাই। এন্ড দেন আমরা দেখেছি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব তো আমরা দুবার বললাম তোমাদেরকে। এই তো পজিটিভ ভার্ব টপিকটা খুব ভালো করে সবাই দেখবা। ওকে, প্র্যাকটিস ক্লাসটা করলে দেখবা ইনশাল্লাহ এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে।